সোশ্যাল মিডিয়ার মধ্যে যে বিএনপি সংস্কার মানে না, বিএনপি তো সংস্কারের জনক। 1975 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই একদলীয় শাসন ব্যবস্থাকে বাদ দিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তিনি জনগণের স্বাধীনতা, বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। তিনি প্রেস ফ্রিডম দিয়েছিলেন, বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছিলেন। সেগুলো তো তখন সবচেয়ে বড় সংস্কার ছিল। এই জুলাই সনদ, আপনার সংবিধান, এগুলো নিয়ে বাহাজ হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। হওয়া ভালো, অবশ্যই হওয়া ভালো, কিন্তু অপপ্রচার, মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে এগুলোকে ব্যবহার করার চেষ্টা, এটা কখনোই ভালো হতে পারে না। আপনি একটু ভাবুন, আমার খুব একটা অভিজ্ঞতা হয়েছিল, উনি যখন ডেপুটি চিফ মার্শাল প্রেসিডেন্ট, সায়েম সাহেব তখন প্রেসিডেন্ট, তখন আপনার আমাদের এই গণতন্ত্র শুরু হয়নি। ওই সময়ে ফ্রন্ট তৈরি হয়েছে, ফ্রন্ট তৈরি হয়েছে চিফ মার্শাল প্রেসিডেন্ট। তখন কাজী জাফর সাহেব আপনার শিক্ষামন্ত্রী হয়েছিলেন, মনে আছে আপনাদের? ওই সময় একটা শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল। আমি তখন শিক্ষা মন্ত্রণালয়ে ইউনেস্কো ন্যাশনাল কমিশনের কাজ করতাম। তো আমাদের 4 জনকে সিলেক্ট করা হয়েছে রিপোর্টার্স। আমাদের সুযোগ হয়েছিল ওই অধিবেশনগুলোর প্রত্যেকটাতে অ্যাটেন্ড করা এবং রিপোর্টারের কাজটা করা। আমি প্রথম দিকে দেখলাম ওই কমিশনে কিন্তু আপনার বাংলাদেশের সব নাম করা শিক্ষাবিদ, আমলা, কবি, শিক্ষক, এই ধরনের মানুষেরা কিন্তু সেখানে, এমনকি রাজনীতিবিদ পর্যন্ত তার সদস্য ছিলেন। হাজি মোহাম্মদ দানেশ থেকে শুরু করে, এই যেটা ওবায়দুল্লাহ খান থেকে শুরু করে, আবুল ফজল থেকে শুরু করে সবাই ছিল ওই কমিশনে। রিচ একটা কমিশন। সেখানে প্রতিদিন যখন আলোচনা হতো, তখন প্রেসিডেন্ট জিয়া এসে বসতেন, একটা কথা বলতেন না। ওই ইউনিফর্ম নিয়ে এসে বসে নোট নিতেন। কাজী জাফর সাহেব প্রেসাইড করতেন। মুজিবুল হক সাহেব ছিলেন তখন সেক্রেটারি এডুকেশন, খুব জাতীয় মানুষ ছিল, সিএসপি। বোধহয় এইভাবে 1 মাস চললো। আমি দেখলাম প্রতিদিন এসে এসে তিনি শুধু নোট করেন। এরপরে তিনি কথা বলতে শুরু করলেন আস্তে আস্তে, এবং প্রত্যেককে প্রশ্ন করে 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 তিনি জানার চেষ্টা করে তার মূল জায়গাটা আসার চেষ্টা করেন। সেই সময় তিনি ছাত্র নেতাদের সঙ্গেও বসতেন। তখন আপনার জাসদ ছাত্রলীগ, আজকে আমাদের মাহমুদ রহমান মান্না সাহেব, তিনি তখন ডাকসু ভিপি। এদিকে ছাত্রদল, এদিকে আপনার জাসদ ছাত্রলীগ, এদিকে ছাত্রলীগ। ইউনিভার্সিটিতে তখন প্রচণ্ড গোলমাল হয়, মাঝে মাঝে অস্ত্র বের হয়, অস্ত্রের ঝনঝনানি এইসব চলে, গোলাগুলি চলে। উনি একদিন মাহমুদুর রহমান মান্নাকেও তার দলবল নিয়ে ডাকলেন। আলোচনা করতে করতে উনি একসময় বললেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অস্ত্র একদম নির্মূল করতে চাই, আপনি আজ ডাকসু ভিপি আমাকে কি সাহায্য করবেন? মান্না বিপদে পড়ে গেল। একদিকে তার দল, একদিকে তার নেতৃত্ব, অন্যদিকে অত্যন্ত জেনুইন একটা বিষয় অস্ত্র নির্মূল করা। উত্তর মান্না দিল যে আপনি যদি আন্তরিকভাবে করেন তাহলে আমি আপনাকে সাহায্য করব। উনি বললেন যে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমি 100 লাখ আমি আন্তরিকভাবে কোনো দিকে না তাকিয়ে আমি এটা করব। মান্না বাধ্য হলো সেটা মেনে নিতে। তারপরে তিনি যেটা করলেন, ছাত্রদল তখন শুধু শুরু হয়েছে, ছাত্রদলের নেতাদের কাছেও তখন কিছু অস্ত্রশস্ত্র ছিল। তিনি সবাইকে, যাদের কাছে অস্ত্র ছিল, এটা বের করে তিনি সবাইকে ডাকলেন, ডেকে বলেন পথ 2টা। এক হচ্ছে আমি বিদেশে চাকরির ব্যবস্থা করবো, তোমরা চলে যাবে, অথবা কারাগারে যাবে। এর মাঝখানে কোনো পথ নেই। দিস ওয়াজ জিয়া রহমান। আজকে এই যে আপনার বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে রিসার্চ করে বের করে আনতে হবে সামনে।
রিসার্চ করে বের করে আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি গেলেন, ওই জাসদ ছাত্রলীগের সমন্বয়রা তাকে ঢুকতে দেবে না, কালো পতাকা দেখাচ্ছে, ঢিল মারছে, ওর মধ্যে তো তিনি হেঁটে চলে গেলেন তাদের দিকে, গিয়ে বলে তোমাদের কি সমস্যা বলো, দেখে গিয়ে ঢিল এসে লাগলো মাথায়। তিনি পরোয়া করলেন না, তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। এবং সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা পাল্টে গেল। দেখা গেল যে তার এক সাহসিকতার কারণে, তার সেই নির্ভীক সে দৃষ্টান্ত স্থাপনের কারণে সমস্ত ছেলেরা গিয়ে তখন ছাত্র দলে যোগ দিতে শুরু করলো। সেই সময়টা ছিল বোধহয় ছাত্র দলের গোল্ডেন পিরিয়ড। সবচেয়ে মেধাবী ছাত্ররা তারা গিয়ে তখন ছাত্র দলে যোগ দিতে শুরু করলো। এরপরে তিনি আরেকটা কাজ করলেন, যেটা আমি আজকে এখানে আলোচনা করছি এই জন্যে যে আপনারা এখানে সবাই শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, ছাত্ররাও আছে। তিনি দেশের শ্রেষ্ঠ ছাত্রদের সিলেক্ট করলেন। প্রত্যেকটা পরীক্ষায় যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকে তিনি একটা জাহাজে নিয়ে গেলেন। হিজবুল বাহার নিয়ে অপোজিশন লোকরা অনেক কথা বলেছে। যারা হিজবুল বাহারে ছিল তারা জানে যে হিজবুল বাহারে কি ঘটনা ঘটেছিল। হিজবুল বাহার ছিল একটা ইউনিভার্সিটি। তিনি সেখানে সমস্ত বিশেষজ্ঞদের নিয়ে গিয়েছিলেন। বিশেষ করে আজকে যে ব্লু ইকোনমির কথা বলা হচ্ছে, এই ব্লু ইকোনমির ব্যাপারেও সেদিন তিনি, ওটা একটা বড় ঘটনা ছিল। তিনি সমুদ্র দেখিয়ে ছাত্রদের মধ্যে একদিকে তাদের হৃদয়কে সমুদ্রের মতো বড় করার, অন্যদিকে সমুদ্রে কি কি সম্পদ আছে তা জানার জন্য তিনি এই কাজটা করেছিলেন। এবং সেখানে যা আজ পর্যন্ত যারা গেছে, আমি একজনকেও দেখিনি যারা জিয়াউর রহমানের ভক্তরা হয়ে গেছে। নিজাম সাহেব আমাদের এমপি, হুইপ, তিনি বক্তব্য রাখছিলেন পরশুদিন পার্লামেন্টে, সুন্দর বক্তব্য রেখেছেন। তিনি ছাত্রলীগ করতেন, কিন্তু যেহেতু তিনি ভালো ছাত্র ছিলেন, স্ট্যান্ড করেছিলেন, তার সুযোগ হয়েছিল হিজবুল বাহারে যাওয়ার। তিনি পার্লামেন্টেই বললেন যে আমি হিজবুল বাহারে যাওয়ার পরে সিদ্ধান্ত নিলাম যে আমি জিয়াউর রহমানের রাজনীতি করব। এটাই ছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমানের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, আমারটা একটু ইনডাইরেক্ট। জিয়াউর রহমানের সময়ে যিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন এস.এ. বালিয়েটি সাহেব, দিনাজপুরের, তার একান্ত সচিব, প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করার সুযোগ আমার হয়েছিল। ফলে আমি ওই সময়ে বিএনপি গঠন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি, তার বাস্তবায়নের চেষ্টা, সবগুলো দেখার আমার সুযোগ হয়েছিল। একবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিনাজপুরে আসলেন। দিনাজপুর থেকে তিনি যাবেন রংপুর বাই রোড। আপনি যারা গেছেন তারা জানেন যে 10 মাইল বলে একটা জায়গা আছে, ওখান থেকে আপনার আবার রংপুরের দিকে যেতে হয়। তো ওখানে একটা বড় টেক্সটাইল মিল আছে। তখন আপনার টেক্সটাইল মিলটা কাজ শুরু হয়েছিল শুধু, পাশেই একটা ছোট্ট গ্রাম। হঠাৎ করে তিনি গ্রামটার কাছে গিয়ে গাড়ি থামালেন, নিজে গাড়ি চালাতেন, পাশে ডিসি বসে থাকতো। তিনি গাড়ি থামিয়ে তিনি গ্রামের মধ্যে চলে গেলেন। সবাই তো পেছনে দৌড় দেওয়া শুরু করেছে, গাড়ি থেকে নেমে উনি গিয়ে একটা জীর্ণ বাড়ি, সেখানে গিয়ে ঢুকলেন। ঢুকে গিয়ে দেখেন যে একজন সামনে একজন বুড়ি আছে, বুড়ি বসে আছে, বাকি ছেলেরা তো কাজে গেছে। উনি কি বললেন যে মা আমি একটু পানি খাবো। বুড়ি তো বুঝতেই পারেনি কে এসছে, কি ব্যাপার। তো এটা বুঝতে পারছে বড় মানুষ কেউ এসছে। সে কোনো রকমে তার বাসায় যে সবচেয়ে ভালো গ্লাসটা ছিল সেখানে একটু পানি নিয়ে গেছে। তুই পানির গ্লাস হাতে নিয়ে তিনি বললেন, মা আপনি শুধু পানি দিলেন? বুড়ি খুব লজ্জা পেয়ে গেল, বলছে বাবা ঘরে তো আর কিছু নেই। বলছে আজকে যদি আপনি এখানে একটা কলার গাছ লাগাতেন, একটা পেঁপের গাছ লাগাতেন, একটা মুরগি থাকতো, তাহলে কিন্তু আপনি আমাকে একটা ডিম অথবা একটা কলা দিতে পারতেন। এই যে মানুষকে অনুপ্রেরণা দেওয়া, মানুষকে আপনার সাথে নিয়ে কাজ করা, একটা অদ্ভুত শক্তি ছিল তার। সেই শক্তি নিয়ে এটা কয়েকটা ঘটনা মাত্র কথা আমি বললাম। তো এই মানুষটার মধ্যে যেটা ছিল সেটা ছিল একটা জাতিকে কি করে অতি অল্প সময় দ্রুত টেনে না উপরে তোলা যায়, এবং সেই কাজটাই তিনি করার চেষ্টা করেছেন।
সততা, এ কথা তিনি প্রমাণ করেছেন তার জীবনে, যে অনেস্টি ছাড়া কখনো বড় কাজ করা যায় না। চুরি করে আমি ভালো কাজ করতে পারবো না, ঘুষ খেয়ে ভালো কাজ করতে পারবো না। আপনারা দেখুন, আমার খুব অবাক লাগে মাঝে মাঝে, বাংলাদেশে যত মসজিদ আছে আর যত মন্দির আছে, এগুলো সব মানুষের একদম ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যাওয়া উচিত, তাই না? এখানেই নাকি আবার সবচেয়ে বেশি হচ্ছে আপনার দুর্নীতি। তাহলে তাহলে ওই সেই বাণীগুলো, কথাগুলো, মসজিদ তৈরি করাগুলো, এগুলো মন্দির করা, এগুলোর পেছনে কি? আমি কথাগুলো এই জন্য বলছি যে আজকে একটা সুযোগ এসছে আমাদের দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম, লড়াই, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক কষ্ট, অনেক যন্ত্রণার মধ্য দিয়ে, আমাদের ছাত্রদের রক্ত মধ্য দিয়ে, শিশুদের রক্তের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তন পেয়েছি, একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা একটা নতুন করে আমরা বাংলাদেশকে গড়ব। অনেক ঝামেলা এর মধ্যে, আপনারা সবাই জানেন, সবাই শিক্ষিত মানুষ। এই জুলাই সনদ, আপনার সংবিধান, এগুলো নিয়ে বাহাজ হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। হওয়া ভালো, অবশ্যই হওয়া ভালো, কিন্তু অপপ্রচার, মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে এগুলোকে ব্যবহার করার চেষ্টা, এটা কখনোই ভালো হতে পারে না। ওটা সবচেয়ে বড় কথাটা, যে জুলাই সনদ, আমি কথাগুলো একটু বলতে চাই, কারণ আপনারা এখানে সবাই শিক্ষিত মানুষ। এই জুলাইয়ের সনদের প্রত্যেকটা জায়গায় আমরা ছিলাম। আমাদের দল থেকে যে দুজন স্বাক্ষর করেছেন, আমি আর সালাউদ্দিন সাহেব, যেটা আমরা জুলাই সনদ স্বাক্ষর করলাম, তার আগে জুলাই ঘোষণা হচ্ছে, সেটাও আমরা ড্রাফট করে আমরা একসাথে দিয়েছি। আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে আলোচনার মধ্যে যেগুলোতে আমরা একমত হব না, সেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দেব। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সেগুলো লিপিবদ্ধ আছে জুলাই সনদের বইটার মধ্যে, আপনারা যদি দেখেন। এখন অবলীলায় বলছে যে না, সবটাই করতে হবে। আমরা তখনই কিন্তু আপনার প্রেস কনফারেন্স করে বলেছিলাম, যখন চেয়ারম্যান, কো চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ কমিশনের একটা রিপোর্ট দিলেন, সেখানে কতগুলো রিপোর্টের মধ্যে থাকলো যেটা আমরা একমত হইনি। এগুলো মনে হলো নাজেল হলো, শুধু নাজেল হলো না, বাংলাদেশকে আরো বিপদে পড়ার চেষ্টা করা হলো। যেমন আনুপাতিক হারে আপার চেম্বার হবে, এটা আমরা কখনোই কি করিনি। এই জিনিসগুলো, এর মধ্যে আরো বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা একমত হইনি, সেগুলো তারা বলে দিল যে এগুলো হবে। আর এই নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন, তারা আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। আমরা এটার সঙ্গে একমত একেবারেই হইনি, কারণ এটা কোনো নজির নেই। নির্বাচন হবে, পার্লামেন্ট গঠন করবে, পার্লামেন্ট আপনি যে সংশোধন আনতে হবে, সেই সংশোধন নিয়ে এসে সংবিধানকে পরিবর্তন করতে হবে। যাই হোক, আমি সেই বিতর্ক করার কথা এখানে বলতে আসিনি। আমি যেটা বলতে এসেছি আপনাদের কাছে, যারা জিয়া পরিষদ সদস্য আছেন, যারা জিয়া পরিষদ করছেন,